অনাদিবাবু, আপনাদের কলকাতায় আনা হলো কারণ এবার থেকে কেসটা কলকাতা পুলিশই হ্যান্ডেল করবে। এত বড় একটা নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়লো, তাই এই কেসের তদন্তের ভার পড়েছে স্পেশাল ব্রাঞ্চের ওপর। বাবা, নিঃস্ব হয়ে গেলাম রে, একেবারে নিঃস্ব হয়ে গেলাম। একটু একটু করে তিল তিল করে যে সততার পুঁজি জমিয়েছিলাম চুরি হয়ে গেল, সব চুরি হয়ে গেল। মানুষের সেবায় লাগবে এমন জিনিস নিয়ে আমি অসাধুতা করেছি, আমি নরপিশাচ, আমার নরকেও ঠাঁই হবে না। বাবা কেঁদো না প্লিজ। দেখো, স্পেশাল ব্রাঞ্চ যখন তদন্ত করছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সবাই জানতে পারবে। তাছাড়া বাবা, এ ব্যাপারে তো আমরা কিছু জানতাম না। এই যে কনস্ট্রাকশনের যে ব্যবসাটা, এটা তো আমরা দেখি না, এটা তো শেষদা ভাই দেখে। শেষদা ভাই বেটার বলতে পারবে না এ ব্যাপারে। কিরে শেষদা ভাই, তাই তো? শেষদা ভাই, তোর কাছে আমি হাত জোর করে বলছি, দেখ, বাবার মুখের দিকে তাকিয়ে অন্তত তুই সত্যিটা বলে দে। তুই তো সব জানিস, কেন চুপ করে আছিস? এই যে এই মানুষটা অনাদি মুখার্জি, বেশিক্ষণ যদি এই গড়াদের মধ্যে থাকে তাহলে শেষ হয়ে যাবে শেষদা ভাই। তুই প্লিজ বলে দে যে বাবা এ ব্যাপারে কিছু জানে না। আর তুই তো এটাও জানিস যে যে আমার নামে কোন রকম কনস্ট্রাকশন ব্যবসা নেই, এটা ভুয়ো একটা ব্যবসা। তুই তো জানিস সব, বল না। আশ্চর্য তো, তুই আমার উপর এটা চাবি দিচ্ছিস কেন? কারণ কোনো না কোনো ভাবে তুই এই সবকিছুর সাথে যুক্ত, কারণ এই সবকিছুর জন্য তুই দায়ী। আচ্ছা টিপু, এখন আমাকে এসব বলে কি হবে? তুই কোর্টে গিয়ে প্রমাণ করিস। হ্যাঁ, আমি তো এত কিছু জানতামই না। এই যে জয়মাতারা মেটেরিয়ালস কোম্পানি, এটা যে তোরই কোনো গোপন ব্যবসা না সেটা কে বলতে পারে? এটা তো হতেই পারে যে আমাদেরকে লুকিয়ে এটা তোরই ব্যবসা। শেষদা ভাই, বাবা এমন করে এগিয়ে আসছিস, তুই কি মারবি আমাকে? পারতাম, পারলাম না, কারণ আমার শিক্ষা আমাকে আটকে দিল। এই মানুষটার শিক্ষা, এই আমার বাবার শিক্ষা আমাকে আটকে দিল। না হলে তোর পেট থেকে কি করে কথা বার করতে হয় সেটা আমি ভালো করে জানি। বসো জেঠিমণি, এখানে বসো, সাবধানে বসো। বর্ষা, মাকে এখানে বেশিক্ষণ বসাস না, মায়ের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে। তার আগে জেঠিমণি একটু ফ্রেশ হয়ে নিক। ও জেঠিমণি, তুমি স্নান করে একটু কিছু মুখে দাও। অপু, অপু, মার ভাবগতিক কিন্তু আমার ঠিক লাগছে না। মেজদা ভাই, তুমি বরং একবার ডাক্তারবাবুকে একটা খবর দাও, উনি এসে মাকে একবার দেখে যাক, প্রেশারটাও চেক করে নেবে। তাহলে না আমরা সবাই একটু স্বস্তি পাবো। মা কেমন থাকছে তুমি কিন্তু ফোন করে অবশ্যই আমাকে জানাবে। আর আমাকে এখন একটু বেরোতে হবে। বড়দা ভাই। হ্যাঁ অপু, আমি বলছিলাম যে ওদের জামিনের ব্যবস্থা করতে হবে তো। সে তো করতেই হবে, চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি, উকিলের সঙ্গেও তো কথা বলতে হবে। চলো চলো। এই পরিবারের তিনজনই যেন ফেরত আসে, গড়াদের ওপারে যেন কেউ থেকে না যায়। আমিও যাব।
দিদি ভাই তুই আমাদের সঙ্গে গিয়ে কি করবি? আমি তোকে আর ভরসা করতে পারছি না অপু। এমনও তো হতে পারে তুই তোর জামাইবাবুর জামিনের ব্যবস্থাই করলি না। দিদি ভাই তুই এটা আমাকে বলতে পারলি? হ্যাঁ পারলাম, কারণ কাল রাতে তুই নিজের রূপটা দেখিয়ে দিয়েছিস। বেশ ঠিক আছে, আজ তোরা সবাই আমাকে ভুল বুঝছিস তো, কিন্তু একদিন আমি প্রমাণ করে দেব যে আমি ভুল নই। আমি আপ্রাণ চেষ্টা করব যারা নির্দোষ তাদের বাড়ি ফিরিয়ে আনার। আর তুই কেন বুঝতে পারছিস না দিদি ভাই, একটা নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়েছে। তাই এটা নিশ্চিত যে কেউ নিজের কাজে গাফিলতি করেছে, আর যে গাফিলতি করেছে, যে এতগুলো সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাকে শাস্তি পেতেই হবে। সে যতই আপনজন হোক না কেন, শাস্তি তাকে পেতেই হবে। আমায় আশীর্বাদ করো মা, আমি যেন সত্যি মিথ্যে, ন্যায় অন্যায় এসবের মধ্যে পার্থক্য করতে পারি। যারা নির্দোষ আমি যেন তাদের বাড়ি ফিরিয়ে আনতে পারি মা। আমায় আশীর্বাদ করো। আসছি মা। আসছি দিদি ভাই। চলো বর্দা ভাই। চল। অনাদিবাবু, এখন আপনাদের যেতে হবে, চলুন। আমাদের কোথায় যেতে হবে অফিসার? কোর্টে, আজ আপনাদের কোর্টে তোলা হবে। আমি আজকে জামিন পেয়ে যাবো তো? কোর্ট যদি জামিন মঞ্জুর করে তাহলে আপনারা সকলেই জামিন পেয়ে যেতে পারেন। হ্যাঁ, এখন জামিন পাবেন কি পাবেন না সেটা বিচারক ঠিক করবেন আপনাদের দোষ বিচার করার পর। আমরা কেউ কোনো দোষ করিনি অফিসার। আর দেখুন, সব অপরাধীরাই এইরকম কথা বলে। অফিসার, আপনি আমার কথা না হয় বাদ দিন, এই মানুষটাকে একবার দেখুন। এই মানুষটাকে দেখে আপনার মনে হচ্ছে যে উনি জীবনে কখনো কোনো পাপ কাজ করতে পারেন, কখনো কোনো ভুল কাজ করতে পারেন? আপনার মনে হচ্ছে ওনাকে দেখে? আশ্চর্য ব্যাপার, দেখুন কিছু না করলে এমনি এমনি তো ওনাকে অ্যারেস্ট করা হয়নি। এনিওয়েজ, এখন চলুন। অফিসার, আমাদের একটু সময় দিন, একটু সময় দিন আমাদের। এক্ষুনি আমাদের নিয়ে যাবেন না কোর্টে, একটু সময় দিন। কিন্তু সময় নিয়ে কি করবেন? আমার স্ত্রী অপু, আমি জানি ও আসবে, ও ঠিক আসবে, উকিল নিয়ে আসবে, আমাদের জামিন করাবে। ও আসবে অফিসার, আমাকে একটু সময় দিন আমাদেরকে, একটু। আপনার স্ত্রী কখন উকিল নিয়ে আসবে ততক্ষণ আমরা ওয়েট করব? দেখুন, আমরা আইনের লোক, আমরা কাগজ আর প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। আর আমার কাছে এখনো কোনো রকম জামিনের পেপার এসে পৌঁছয়নি, তাই আমি বাধ্য আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে। এই সেনবাবু, লকআপের তালাটা খুলুন তো। অফিসার, অপু, এখন কিন্তু দেখা করা যাবে না, আর এটা দেখা করার সময়ও নয়।
আর তাছাড়া এখনই আমি ওনাদের কোর্টে নিয়ে যাব। অফিসার, আমার কাছে ওনাদের সঙ্গে দেখা করার স্পেশাল পারমিশন আছে। এই যে পারমিশনের পেপার। কিন্তু ওনাদের তো এখন কোর্টে তুলতে হবে। অফিসার একটু সময় দিন, আমাদের লয়ার কোর্টে গেছে ওনাদের জামিন করাতে, প্লিজ। মা, আমি জীবনে কোনোদিনও কিচ্ছু চাইনি, যেটুকু পেয়েছি সেটুকুতেই সন্তুষ্ট থেকেছি। এমনকি বিয়ের পর স্বামীর ভালোবাসা থেকেও বঞ্চিত হয়েছি। কিন্তু কিন্তু আজ যখন আমার স্বামী আমাকে ভালোবাসতে শুরু করলো, আমাকে স্ত্রীর মর্যাদা দিতে শুরু করলো, আমাকে সম্মান করতে শুরু করলো, তখনই উনি আমার কাছ থেকে দূরে চলে গেলেন। মা, আজ অপুর জন্য একজন নির্দোষ মানুষ গ্রেপ্তার হয়েছেন। মা, অপু তো আমার বোন। মা, অপু তো আমার বোন। আর এর জন্য যদি উনি আবার আমাকে ঘৃণা করেন, যদি আবার উনি আমাকে অবহেলা করেন, না 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 মা, আমি ওনার এই অবহেলা, এই ঘৃণা আমি আর সহ্য করতে পারবো না। মা, আমি আর সহ্য করতে পারবো না। মা, ওনাকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও। মা, ওনাকে তুমি নির্দোষ প্রমাণ করো না। মা, ওনাকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও না। মা, আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও। মা, ওনাকে তুমি নির্দোষ প্রমাণ করো, আমাকে ওনার জন্য লড়াই করার শক্তি দাও। অপুর জন্য আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। আমি আমার স্বামীর জন্য যেন অপুর সাথেও লড়তে পারি, লড়াই করে যেন জিততে পারি। আমি যেন জিততে পারি। মা, বাবা, ও বাবা। অফিসার, আমার বাবার মুখ চোখের অবস্থা দেখেছেন আপনি? ওনাকে প্লিজ কোর্টে নিয়ে যাবেন না। লজ্জায় অপমানে মানুষটা শেষ হয়ে যাচ্ছে। ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া একটা মন্দির। বাবা, বাবা, ও বাবা, তোমাকে তো ওষুধ খেতে হয়। এই দেখো, আমি তোমার জন্য ওষুধটা এনেছি। এটা তো খাওয়ার আগে খেতে হবে তোমাকে। তুমি খেয়েছো কিছু সকালে? এক মিনিট অফিসার, এক্ষুনি আমার সাথে লয়ারের কথা হয়েছে, উনি জাস্ট এক্ষুনি আসছেন। কিন্তু আমি বেশি সময় দিতে পারবো না, কারণ আমাদেরকে 12টার মধ্যে ওনাদের কোর্টে তুলতে হবে। হ্যালো, না আমি বলছিলাম আপনি বাবা, তুমি তোমার অপু মায়ের সঙ্গে কথা বলবে না? বাবা, দীপু অ্যাসিস্ট্যান্ট, বাবা তো আমার সঙ্গে কথাই বলছে না। তুমি একবার বলো না কথা বলতে। বাবা, বাবা,
দেখো অপু কি বলছে। চলো অপুর কাছে। বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আর একটু কষ্ট করো, বেশিক্ষণ কষ্ট পেতে দেব না আমি তোমাদের। কেন? কি করবে তুমি? কি কি এমন পাওয়ার তোমার? কিচ্ছু করতে পারবে না। ফালতু কেন আমাদের কাটা গায়ে নুনের ছিটে দিতে এসছো? আপনি কেন এত ভাবছেন জামাইবাবু? এদেশের আইন নদীর জলের মতো স্বচ্ছ। কার গভীরে কত বড় পাপের পাথর জমা আছে সেটা একদিন ঠিক ধরা পড়বে। এই যে আমাদের বাবা, এত ভালো একজন মানুষ, তাকে এই বয়সে এসে গণাদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে আপনার কষ্ট হচ্ছে না? আপনার প্রাণ কাঁদছে না জামাইবাবু? আমাকে যখন মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসাচ্ছিলে তখন তোমার প্রাণ কাঁদেনি তো অপু? এখনো এখনো জোর গলায় আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন জামাইবাবু। এখনো সময় আছে, সত্যিটা স্বীকার করে নিন প্লিজ। সত্যি কথা মানে? এই কোন সত্যি কথার কথা বলছো তুমি? এই যে হঠাৎ করে ব্রিজটা ভেঙে পড়লো কেন জামাইবাবু? ব্রিজ তৈরির সময় আপনি দেখে নেননি মেটেরিয়াল পরীক্ষা করে যে সেগুলো ভালো না খারাপ মেটেরিয়াল? মহা মুশকিল তো, আমি কি করে জানবো যে আমরা যে কোম্পানি থেকে মেটেরিয়ালস নিচ্ছি তারা যে প্রত্যেকটা মেটেরিয়ালস খারাপ দেবে? এটা আমার জানার কথা। আর যে কোম্পানির থেকে আপনি মেটেরিয়াল নিয়েছিলেন তার মালিকের নাম যে দীপ্যমান মুখার্জি, এত বড় জিনিসটা আপনি জানতেই পারলেন না? না, আমি জানতাম না। না জামাইবাবু, এত সহজে মিথ্যে কথা বলে আপনি পার পেয়ে যেতে পারেন না। মানেটা কি? আমি বাবার এই কনস্ট্রাকশন ব্যবসাটা দেখি বলে পুরো বিষয়টা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়াটা খুব সহজ, তাই না? উদয়স্ত পরিশ্রম করি আমি এই ব্যবসাটার জন্য, তোমরা কেউ করো না। আমার প্রত্যেকটা ভাই না গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। এখন সব বড় বড় লেকচার দিতে এসছো। এই ব্রিজ তৈরির ক্ষেত্রে আমি এতটুকু কোথাও গাফিলতি করিনি। কোনো কিছুর বিনিময়ে আমার শাস্তি হতে পারে না। আমি তো একটা জিনিস বুঝতেই পাচ্ছি না, এই ব্যবসার মালিক তো আমি নই, মালিক তো বাবা। কি অফিসার, কোনো কোম্পানি যদি নতুন কোনো প্রজেক্ট করে তাতে কি ধরনের মেটেরিয়ালস ব্যবহার করা হবে, সেটা কতটা ভালো না কতটা খারাপ, সেটা তো নিশ্চয়ই মালিক ঠিক করবে। হ্যাঁ, আমি ভুল কিছু বলছি? বাহ শেষদা ভাই বাহ, আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে এতটা নিচে নামতে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছি 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 ছি, তোর বাবার ব্যাপারে এই কথাগুলো বলতে মুখে বাঁধলো না? আসুন অপু, উকিল বাবু এসে গেছেন। এই তো উকিল বাবু, ওনাদের সবার জামিন হয়ে গেছে তো? বলুন, হয়েছে তো জামিন? হ্যাঁ বলছি, আগে জামিনের কাগজগুলো জমা করি তারপর বলছি। অফিসার এই নিন জামিনের কাগজ। তোমাদের আর কোনো চিন্তা নেই দীপু, তোমাদের এক্ষুনি জামিন হয়ে যাবে। তোমরা সবাই মিলে এক্ষুনি বাড়ি ফিরে যাবে। না, সবাই বাড়ি যেতে পারবে না। মানে কেন পারবে না? ম্যাডাম, কোর্ট থেকে আজ শুধু শ্রী অনাদি মুখার্জি আর দৈপায়ন মুখার্জিরই জামিন মঞ্জুর হয়েছে।
আর আর দীপুর জামিন হয়নি? না, হয়নি। দীপ্যমান মুখার্জির জামিন মঞ্জুর হয়নি আদালতে। কি বলছেন কি আপনি? কেন মঞ্জুর হয়নি? কারণ ভেঙে পড়া ব্রিজ তৈরির জন্য খারাপ কোয়ালিটির মেটেরিয়ালগুলো তো ওনার কোম্পানি থেকে এসেছিল। অনাদি মুখার্জি কোম্পানির মালিক ঠিকই, কিন্তু উনি তো অনেক ভেন্ডারদের নিয়ে কাজ করেছিলেন। তাদের কারো না কারো ভুলের জন্য এত বড় দুর্ঘটনাটা ঘটেছে, তাই ওনার জামিন মঞ্জুর হয়েছে। আর দৈপায়ন মুখার্জি তো এই কোম্পানির মালিকই নন, সামান্য কর্মচারী। উকিলবাবু, আমার ভাই মানে দীপুর জামিন কবে হবে? এক্ষুনি কিচ্ছু বলা যাচ্ছে না। ওনার ওপরে নন বেলেবল অফেন্স রয়েছে, কারণ ব্রিজ ভেঙে পড়ে অনেক মানুষ আহত হয়েছে, আর এটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস হয়ে গেছে।